শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2024-25 মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা 2024 সালে ক্লাস 10-এ উঠেছো, তোমাদের ভূগোলের সিলেবাসের ক্লাস নিয়ে এলাম। তোমাদের ভূগোলে কিন্তু যা যা পড়তে হবে আমি সেগুলোকে পাই টু পাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই জন্য এখানেই দেখতে পাচ্ছ মাধ্যমিক 2024-25 ভূগোল সিলেবাস, দশম শ্রেণীর ভূগোল সিলেবাস 2025। আচ্ছা, আজকে যে এই সিলেবাসটা আমি আলোচনা করছি, তোমাদের টোটাল দশম শ্রেণীর যত যা পরীক্ষা হয় পুরো বইয়ের ওপর সিলেবাস আলোচনা করছি। আচ্ছা, তোমাদের দশম শ্রেণীতে টোটাল 3টি করে পরীক্ষা হয়। প্রথম সাবমেটিভ, দ্বিতীয় সাবমেটিভ এবং লাস্টে তোমাদের টেস্ট পরীক্ষা। এই রকমই 3টি পরীক্ষা হয়, এগুলো স্কুলের আন্ডারে নেওয়া হয়। ঠিক আছে, তো এই যে পরীক্ষাগুলো টেস্ট পর্যন্ত 3টি ভাগে বিভক্তিত, তারপরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে হয়। তো আজ আমি তোমাদের এই 3টি পরীক্ষার উপর বিচার বিবেচনা করেই পুরো বইয়ের সিলেবাস আলোচনা করছি। কিন্তু তোমাদের যে 3টি পরীক্ষা হয় সেগুলোরও আমি পরবর্তী সময়ে প্রথম সাবমেটিভ পরীক্ষা বা প্রথম পরীক্ষা যেটা যাই বলো না কেন, ওগুলোকে সাবমেটিভ পরীক্ষা বলা হয়, তোমরা জানো। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। তার উপর ভিত্তি করে কী সিলেবাস থাকে না থাকে, সে যখন পরীক্ষা হবে বা স্কুলে যখন পরীক্ষা আরম্ভ হবে তার উপর ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে না পড়তে হবে সেগুলো বলে দেবো। সমস্তগুলো কিন্তু তোমরা এই প্লেলিস্টের মধ্যে পাবে। পরবর্তী সময়ে যারা দেখছো তাদেরকে বলছি। আর তারপরে দেখবে ফাইনাল পরীক্ষার যে মানে ফাইনাল পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার কথা বলছি, কোন কোন বিষয় বা কোন কোন অধ্যায়গুলো নিয়ে হয়, ঠিক আছে, তার উপর ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। সেগুলো এই প্লেলিস্টের মধ্যে পাবে। এছাড়া তোমাদের দশম শ্রেণীর সমস্ত টেক্সটের ক্লাস বা যাবতীয় যা 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার, এই সমস্ত যে প্রশ্নগুলো এবং 1 নাম্বারে যে সমস্ত প্রশ্নগুলোর আলোচনার ক্লাস, তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেই সম্পর্কে ডিটেলস যাবতীয় আলোচনার ক্লাস, এই বিভিন্ন রকমের প্লেলিস্টগুলো রয়েছে, চেক আউট করবে। ঠিক আছে, তো সিলেবাস রিলেটেড অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। এই দশম শ্রেণীর ওপর ভিত্তি করে ভাগ ভাগ করে বানানো রয়েছে, তো প্লেলিস্টের মধ্যে গিয়ে অবশ্যই দেখবে। আচ্ছা, তোমাদের ভূগোলের আজকের আমি তোমাদের সমগ্র ভূগোল বইকে কেন্দ্র করে টোটাল সিলেবাসটা আলোচনা করছি। এর উপর ভিত্তি করে আবার আমি নেক্সট অন্যান্য ভিডিওগুলো বানাবো, সেগুলো আমি ভিডিওর মাঝেতেই বলে দেবো। দেখো, বিভাগ ক তোমাদের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত কি কি পড়তে হবে। তোমাদের ভূগোল বইতে কিন্তু টোটাল কোনো বইতে 7টি অধ্যায় থাকে, কোনো বইতে 6টি অধ্যায় থাকে। ঠিক আছে, 7টি অধ্যায়। অধ্যায় বলতে এই যে দেখো, অধ্যায় 1 বলে লেখা রয়েছে, এই অধ্যায়ের অন্তর্গত কী কী পড়তে হবে না পড়তে হবে এরকম দেওয়া রয়েছে। তো এইগুলো 7টা থাকে কোনো বইতে আবার 6টা থাকে। কোনখানে 6টা বা কোনখানে 7টার হেরফের থাকে আমি বলে দেবো। চলো আগে দেখতে থাকো। বিভাগ ক অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, অধ্যায় 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই সম্পর্কে তোমাদের পড়তে হবে। এবারে দেখো, এর উপর নেক্সট আমি একটি ভিডিও বানাবো এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উপর কী কী পড়তে হবে, ডিটেলস একটা সিলেবাস সেখানে লেখা রয়েছে। দেখবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অল সিলেবাস, মানে সমস্ত সিলেবাসের আলোচনা। এরকম করে ভিডিওগুলো দেখো, এই ভিডিও ডেসক্রিপশানে যে সিলেবাস আলোচনার প্লেলিস্ট, ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, অ্যাড করা রয়েছে। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক কী কী পড়তে হবে না পড়তে হবে তোমাদের ওখানে বর্ণনা করা রয়েছে। কিন্তু এখানে আমি টোটাল বইতে কটা কি অধ্যায় থাকে বা কী কী থাকে সেই সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে, এবার দ্বিতীয় অধ্যায় তোমাদের থাকে কি বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় কী থাকে বায়ুমণ্ডল। এগুলো এই বায়ুমণ্ডলে কী কী পড়তে হবে না পড়তে হবে তার উপর একটা আলাদা ভিডিও বানানো রয়েছে। বায়ুমণ্ডলে কী পড়তে হবে না পড়তে হবে একটা আলাদা ভিডিও বানানো রয়েছে। তো এখান থেকে আমরা কটা অধ্যায় পেলাম, 3টি অধ্যায় পেলাম। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। কী কী? প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটা পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল পড়তে হবে। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল পড়তে হবে। এবার এই বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কী কী পড়তে হবে এর উপর ভিত্তি করে ডিটেলস আলাদা আলাদা ভিডিও বানানো রয়েছে, আবার বলছি। এবার দেখো, বিভাগ খতে চলে আসছি, পরিবেশ ভূগোল। এবার পরিবেশ ভূগোলের অন্তর্গত কিন্তু বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনা মানে তোমরা বুঝতেই পারছো। আর বজ্র ব্যবস্থাপনা বলতে বিভিন্ন প্রকার যে পরিবেশে বজ্রগুলো থাকে সেগুলো কিভাবে ব্যবহার করা উচিত পুনরায়, বা সেগুলোকে কিভাবে মানে যত্রতত্র ফেলে কীভাবে পরিবেশ দূষণ ঘটায়, এই প্রকারের জিনিসগুলো সম্পর্কে পড়তে হবে। আর এর আগে 3টে বিষয় একটু করে বলে দিই। বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ মানে তোমরা জানো যে পৃথিবীর বিভিন্ন রকমের যে
শক্তিগুলো রয়েছে, ঠিক আছে, বায়ু, নদী, হিমবাহ এগুলো কীভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে এই সম্পর্কে ডিটেলস তোমাদের পড়তে হবে। অধ্যায় 2তে বায়ুমণ্ডল রয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডল বলতে তোমরা জানো বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এগুলো সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তারপর দেখো অধ্যায় 3-এ রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে বিভিন্ন যে জলাধারা, ঠিক আছে, নদী, হিমবাহ, সমুদ্র, এগুলোর সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। বায়ুমণ্ডল মানে জোয়ার ভাটা A to Z, ঠিক আছে, এই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। এবারে আমরা বিভাগ গ-তে চলে আসছি, আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের অন্তর্গত অধ্যায় 5 তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ এই সম্পর্কে পড়তে হবে। ভারতের প্রাকৃতিক পরিবেশ পড়তে হবে অধ্যায় 5-এ, আর অধ্যায় 6-তে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এইবারে বলি তোমাদেরকে ডিটেলস, কোনো বইতে 7টি অধ্যায়, কোনো বইতে 6টি অধ্যায় কেন থাকে, তার কারণটা এখানেই হেরফের থাকে। এই যে দেখছো ভারতের প্রাকৃতিক পরিবেশ শুধু কোনো বইতে আলাদাভাবে টপিক করা থাকে অধ্যায় 5 দিয়ে, আর অধ্যায় 6 দিয়ে ভারতের অর্থনৈতিক পরিবেশ কোনো বইতে আলাদা করে টপিক করা থাকে। তো যেই বইতে এই দুটো টপিক আলাদা করা থাকে সেই বইতে কিন্তু 7টি অধ্যায় হয়, বোঝা গেল, কোনো কোনো লেখকের বইতে। আর যে বইতে এই দুটো অধ্যায় একত্রে থাকে, অর্থাৎ কীরকম থাকে, ধরো অধ্যায় 5 দিয়ে দেয়া রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ, এই রকমই যদি একসঙ্গে লেখা থাকে তখন তার পরিপ্রেক্ষিতে সেই বেসিসেই তখন তোমাদের 6টি অধ্যায় হয় ওই বইতে, বোঝা গেল। এইখানেই হেরফেরটা থাকে, বাড়া কমাটা থাকে, ঠিক আছে। আর কোনো বইতে যদি আলাদা আলাদাভাবে থাকে, এরকমই অধ্যায় 6 দিয়ে ভারতের অর্থনৈতিক পরিবেশ, অধ্যায় 5 দিয়ে ভারতের প্রাকৃতিক পরিবেশ আলাদা করা থাকে, তখন সেই বইয়ের ক্ষেত্রে কিন্তু সেই বেসিসে 7টি অধ্যায় হয়, বোঝা গেল। তো না হলে তোমাদের বইতে বেশিরভাগ লেখকের বইতেই কিন্তু 6টি অধ্যায় করে থাকে, আর 2-1টা রিয়ার বইতেই আলাদা আলাদা করে থাকে। তারপরে দেখো কি বলা রয়েছে বিভাগ ঘ। আচ্ছা, এই দুটো অধ্যায় সম্পর্কে বলে দিই। ভারতের প্রাকৃতিক পরিবেশ এই সম্পর্কে তোমাদের ডিটেলস সিলেবাস আলোচনা রয়েছে, তবু আমি একটু শর্টকাট বলে দিচ্ছি। এখানে তোমাদের ভারতে যে সমস্ত প্রাকৃতিক পরিবেশগুলো দেখা যায়, মানে জলবায়ু কী দেখা যায়, নদী কীরকম দেখা যায়, ঠিক আছে, কীরকমভাবে কৃষিকাজ হয়, কৃষিকাজে কীরকমভাবে জলের ব্যবহার করা হয় কৃষিকাজে আর কি, এই সম্পর্কে ডিটেলসগুলো পড়তে হবে। তারপরে অধ্যায় 6-তে ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখানে তোমাদের বিভিন্ন যে শিল্পগুলো গড়ে উঠেছে ভারতের বিভিন্ন জায়গায় সেই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। শিল্প প্রতিস্থাপনের ক্ষেত্রে বিভিন্ন যে ভৌগোলিক পরিবেশ সেই সম্পর্কে পড়তে হবে ডিটেলস, ঠিক আছে। আর প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে যে ধান চাষ, পাট চাষ, গম চাষ এগুলো যে হয় কীভাবে হয়, এর উপর জলবায়ুর কীভাবে প্রভাব পড়ে, এই সম্পর্কে ডিটেলস পড়তে হবে। এবার দেখো বিভাগ ঘতে যাচ্ছি, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, অধ্যায় 7-এ তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আমি এখানে আলাদা আলাদা করে দিয়েছি বলেই 7টি অধ্যায়, না হলে যদি ভারতের প্রাকৃতিক পরিবেশ ও ভারতের অর্থনৈতিক পরিবেশ এরকম যদি একসঙ্গে দিতাম তখন তাহলে 6টি অধ্যায় হতো, ঠিক আছে। তো দেখো বিভাগ ঘতে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এর আয়তাই এটাই, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে তোমাদের কী কী পড়তে হবে, এখানে টোটাল তোমাদের রিমোট সেন্সিং বলে একটা জিনিস হয়, তোমরা যখন কলেজে জিওগ্রাফি যদি নিয়ে কেউ পড়ো তখন জানতে পারবে। তো রিমোট সেন্সিং বিষয়ের উপর ডিটেলস পড়তে হবে। তো এখানে ডিটেলস বলতে কি ততটাও ডিটেলস নয়, বেসিক ডিটেলস পড়তে হবে। বেসিক ডিটেলস মানে একটু আধটু করে জানতে হবে জিনিসগুলো। এখানে জানতে হবে দূর সংবেদন কী, অর্থাৎ যেটা কি ইংলিশেই বলা হয় রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং কী, ঠিক আছে, রিমোট সেন্সিংয়ের কাজ কী, রিমোট সেন্সিংয়ের সুবিধা অসুবিধা, তারপরে পিক্সেল কী, এই সম্পর্কে জানতে হবে। এফসিসি কী, এফসিসি মানে ফলস কালার কম্বিনেশন, অর্থাৎ ছদ্ম রং যাকে বলা হয়, সেই সম্পর্কে ডিটেলসগুলো জানতে হবে। এই ছিল টোটাল তোমাদের ভূগোলের সিলেবাস। এর উপর ভিত্তি করে আমি দেখো আবার আরও আলোচনা করে রেখেছি, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ দ্বারা সৃষ্ট ভূমিরূপে কী কী পড়তে হবে না পড়তে হবে ডিটেলস একটা ভিডিও পেয়ে যাবে। তারপর দ্বিতীয় অধ্যায় তোমাদের বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সেই অধ্যায় কী কী পড়তে হবে না পড়তে হবে ডিটেলস একটা সিলেবাস আলোচনা রয়েছে। অধ্যায় 3-এ বায়ুমণ্ডল এর সম্পর্কে ডিটেলস কী কী পড়তে হবে না পড়তে হবে একটা সিলেবাস আলোচনা করা রয়েছে। বজ্র ব্যবস্থাপনা এর উপরও আলোচনা করা রয়েছে। ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এর উপর কী পড়তে হবে না পড়তে হবে ডিটেলস করে সিলেবাস বা সূচিপত্র আলোচনা করা রয়েছে। উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য মানচিত্রের উপর ডিটেলস পেয়ে যাবে। আমার ক্লাসগুলো দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানতে পারো। আর আমি তোমাদের পরীক্ষা কীরকম প্রশ্নপত্র হয় না হয় বা কত মানের কীরকম প্রশ্ন থাকে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করে রেখেছি। এই সিলেবাস আলোচনার ক্লাসের যে প্লেলিস্ট তার মধ্যেই পেয়ে যাবে। প্লেলিস্টটা অবশ্যই চেক আউট করো, আই বটনেও লিঙ্ক দেওয়া ছিল, ভিডিওর প্রথমেই এসেছিলো, ঠিক আছে, অবশ্যই চেক আউট করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের আগামী দিনে ভূগোলের সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য। টেক্সটের ক্লাস, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল, প্লাস হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের
প্রশ্ন আলোচনার ক্লাস, তারপরে হচ্ছে শুধু যে ভূগোল তাই নয়, তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেল থেকে, এবং কলেজ পর্যন্ত আর্টস এবং কমার্সের সমস্ত বিষয়ের ক্লাস পাবে। আর্টস এবং কমার্স কেন বললাম, তোমরা যখন 11-এ উঠবে বা 12-এ পড়বে তখন তোমাদের সিলেবাস বা সাবজেক্ট ভাগ হয়ে যাবে, তার উপর বেসিস করে বা ভিত্তি করেই তোমাদের আর্টস কমার্স নির্ধারণ করা হয়, এই জন্য বললাম। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছ, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।